জমজমাট উত্তেজনা, প্রচারণা, আনন্দ উৎসবের মধ্যে দিয়ে হতে যাচ্ছে রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন। হবে সিলেট এবং বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে 30 জুলাই দেখার অপেক্ষা রইল যে কারা হতে যাচ্ছেন মেয়র। আমরা আছি রাজশাহীতে, এর আগেও আমরা অনুষ্ঠান করেছি রাজশাহী থেকে, আজকেও আছি এবং আমার সাথে আছেন মেয়র পদপ্রার্থীরা এবং রাজশাহীবাসী। এবং আমি একটু মেয়র পদপ্রার্থীদের নামটা দর্শকদেরকে জানিয়ে দিতে চাই। আমি সামিয়া রহমান আছি আপনাদের সাথে। আমার সাথে আছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী HM খায়রুজ্জামান লিটন, আছেন 20 দলীয় জোটের বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, আছেন জাতীয় পার্টি বাংলাদেশ জাতীয় পার্টির মনোনীত মেয়র প্রার্থী হাবিবুর রহমান, আছেন গণসংহতি আন্দোলন সমর্থিত স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মুরাদ মোর্শেদ এবং আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ শফিকুল ইসলাম। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি এখন আসলে রাজশাহীবাসীর কাছ থেকে প্রশ্ন নিব, কিন্তু তার আগে একটা প্রশ্ন আমি একটু আপনার কাছে করতে চাই। কারণ আমরা যখন রাজশাহীতে আসি বা রাজশাহীতে আসার আগে থেকে বারবার করে একটা বিষয় শুনছিলাম যে বিএনপির মধ্যে দ্বন্দ্ব, বিশেষ করে কমিটি নিয়ে দ্বন্দ্ব, তালা ঝুলিয়ে দেয়া, এবং এখনও শোনা যায় যদিও আপনার নির্বাচনের আগে একাত্তা হয়েই কাজ করছেন, কিন্তু এখনও শোনা যায় যে আপনাদের মধ্যে দূরত্বটা অনেক। আমার প্রশ্নটা সেখানে, দূরত্ব থাকতেই পারে, আমার প্রশ্নটা সেখানে যদি দলের মধ্যেই দূরত্ব থাকে তাহলে যদি মেয়র হন এই বিভেদ নিয়ে আসলে কিভাবে রাজশাহীবাসীর উন্নয়ন করবেন, কি বলবেন? তার আগে একটু বলি, আমার নির্বাচন পরিচালনা কমিটির কনভেনার মাননীয় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মিজানুর রহমান মিনু এবং সদস্য সচিব আমার মহানগরের অ্যাডভোকেট শফিউল্লাহ মিলন, তাদেরকে আমাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়কে তুলে দিতে গেছিলেন এয়ারপোর্টে। তাদেরকে এখন পর্যন্ত, আমি এই মুহূর্ত পর্যন্ত জানি যে এয়ারপোর্ট থানা তাদেরকে বন্ধ করে রেখেছে, আটকে রেখেছে। এটা হলো বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট। এটা দিয়ে শুরু করি। দ্বিতীয়ত হলো যে আমি তাদের নিঃশর্ত মুক্তি দাবি করছি এবং যে পুলিশরা এই কর্মকাণ্ড করেছে আজকে এখন স্টিল নাও মেনু ভাই আর মিলন সহ 5 জন, তানোরের মেয়র আছে মিজান সহ সরকারের পুলিশ বাহিনী এই এয়ারপোর্ট ঘিরে রেখেছে, ওনাদেরকে বের হতে দিচ্ছে না। আচ্ছা এখন বলি, ধরেন আমি 100 বিঘা সম্পত্তির মালিক বা 1 কোটি টাকার মালিক, সাপোজ আমার 3টা ছেলে মেয়ে, আমি মারা গেলাম, যাওয়ার পরে আমি ওসিয়ত করে গেলাম যে তোমরা আইন মোতাবেক এটা ভাগ করে নিবা। তখন কি হয় যে কোনো বড় ছেলে বলতে পারে আমি বাপকে একটু বেশি দেখেছি, মেজর ছেলে বলতে পারে আমি তো বাপকে এই জায়গায় নিয়ে এসেছি, মেয়ে বলতে পারে তোমার সেবা তো আমি করেছি। তো এটা একটা মানসিক দৃষ্টিভঙ্গির মধ্যে যখন ইউনাইটেড হয়, মীমাংসিত হয়, তখন কিন্তু আর বিভেদ থাকে না। তখন কেউ 12 বিঘা নাই, কেউ 15 বিঘা নাই, কেউ 20 টাকা নেয়, কেউ 30 টাকা নেয়, নিয়ে কিন্তু কম্প্রোমাইজ হয়। তো দল এমন একটা জিনিস যে আমরা বিভিন্ন মতের মানুষরা এক জায়গায় এসে, একটি বাপের সন্তান না বা একটি মায়ের সন্তান না, আমরা হাজারো মায়ের সন্তানরা এক জায়গায় এসে আমরা একটি দলের আদর্শকে ইউনাইটেড করে রাষ্ট্রের কাছে, নাগরিকদের কাছে আমরা চমৎকার এক্সাম্পল দিয়ে জিনিসটা অন্যদিকে চলে গেল। আমি রাজশাহীবাসীর কাছ থেকে প্রশ্ন নিতে চাই, বলুন প্লিজ। আমি দুটি প্রশ্ন দুটি বৃহৎ দলের প্রার্থীকে করতে চাই। প্রথম প্রশ্নটি করতে চাই আমার শ্রদ্ধেয় খায়রুজ্জামান লিটন ভাইকে। উনি দীর্ঘদিন রাজশাহীর মেয়র ছিলেন এবং ওনার আমলের কিছু দৃশ্যমান কিছু উন্নয়ন আছে যেগুলো আমরা দেখতে পারি। আমি একটা জিনিস বলতে চাই যে রাজশাহীতে উনি দাবি করছেন কিছুক্ষণ আগে ইশতেহারে যে উনি রাজশাহীতে গ্যাস নিয়ে এসেছেন, ভালো কথা, গ্যাস নিয়ে এসেছেন, কিন্তু আমি বলতে চাই যে পরবর্তী যিনি মেয়র, উনি মেয়র থেকে চলে যাওয়ার পরে এই 5 বছর রাজশাহীবাসী গ্যাস থেকে বঞ্চিত হলো কেন, এবং উনি যদি নির্বাচিত হন তাহলে এই গ্যাস দেওয়ার ক্ষেত্রে ওনার কী ভূমিকা হবে সেটা উনি একটু বলবেন আমাদের সামনে, রাজশাহী হিসেবে জানতে চাই। 2 নম্বর যে হলো, একজন দর্শক এখানে বলেছেন খুব উত্তেজিত ভাষায় যে মেয়র বুলবুল সাহেব উনি ব্যর্থ মেয়র, উনি রাস্তাঘাট উন্নয়ন করতে পারেননি, নর্দমা করেছেন। কেউ আবার বলেছেন যে উনি 36 মাস জেল খেলাইছেন, কোর্টের বারান্দায় ছিলেন, আমরাও সেটা দেখেছি। আমি ওনার কাছে জানতে চাই আপনি নিজেকে সেই দর্শকের কথা মতো নিজেকে ব্যর্থ মনে করেন কিনা, এবং আপনি যে এই যে উন্নয়নগুলো করতে পারলেন না বা আপনি উন্নয়ন করতে পারেননি, চেষ্টা করেছেন, বিশ্ববিদ্যালয়ে করতে পারেননি, এর জন্য আপনি কাকে দায়ী করছেন? আপনার নিজেকে, নিজের দলকে, নাকি অন্য কারো সহযোগিতা আপনি পাননি? সেই বিষয়টা আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ সবাইকে। আমি আরও কয়েকটা প্রশ্ন নিয়ে তারপরে আপনাদের কাছে আসি, একবারে কয়েকটা প্রশ্ন নিয়ে। জি বলুন।
প্রথমেই আমি এই জনতার মঞ্চ থেকে সামিয়া রহমান আপনাকে এবং প্রার্থীদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি ডক্টর নাসরিন লুবনা, হেড অফ ডিপার্টমেন্ট অফ ল, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আমারও বৃহৎ দুইজনের কাছে প্রশ্ন। প্রথম প্রশ্ন মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল ভাইয়ের কাছে, সেটা হলো আপনার আগে লিটন ভাই ছিলেন মেয়র। উনি যখন ক্ষমতা হস্তান্তর করেন, মানে শেষ করেন ওনার, সেখানে 8 কোটি টাকা উদ্বৃত্ত ছিল। তা আমরা গতকালের পেপারে দেখেছি, পেপার পত্রিকায়, যে এই 5 বছর কোনো উন্নয়ন হয়নি, কোনো কাজ হয়নি, কারণ 36 মাস আপনি জেলখানাতেই ছিলেন। তাহলে কাজ হলো না, 8 কোটি টাকা উদ্বৃত্ত থাকলো, এবং কালকে আমরা পেপারে দেখলাম 80 কোটি টাকা এখন বাকি আছে। কোন পেপারে? হ্যাঁ, কোন পেপারে? সোনালী সংবাদে। তাহলে আমার প্রশ্ন, এই টাকাগুলো কোথায় গেল? আমার খায়রুজ্জামান লিটন ভাই, আপনার কাছে প্রশ্ন, যে একটি কথা শোনা যাচ্ছে যে আপনি যদি মেয়র নির্বাচিত হন, পদ্মা পাড়ের যে বাসিন্দারা রয়েছে তাদেরকে আপনি উচ্ছেদ করে পর্যটন কেন্দ্র করবেন এবং সেখানে পার্ক করবেন। এই ব্যাপারে আপনার মন্তব্য কী? ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ। আমার মনে একটু আরেকটু প্রশ্ন নিয়ে নিব কি? আচ্ছা, আর 2-3টা প্রশ্ন নিয়ে আমি আপনাদের কাছে আসছি। জনাব বুলবুল বললেন রাজশাহীর সাবেক সিটি মেয়র, বিএনপির নেতা, উনি মাননীয় সংসদও ছিলেন, মিজানুর রহমান মিনু, তাকে এয়ারপোর্ট থানায় আটক করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে, আটকিয়ে রাখা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে। প্লিজ গ্রেপ্তার করা হয়েছে। পরে উনি বলেছেন এয়ারপোর্টে ঘিরে রাখা হয়েছে। আমি এয়ারপোর্ট থানার ওসিকে ফোন দিয়েছিলাম। আপনি ওসিকে কেন নাগরিক হিসেবে রহমান মিনুর সাথে কথা বলেন না? মিজানুর রহমান মিনুকে আটক করেছেন বা ঘেরাও করে রেখেছেন কিনা বলেন। আমরা একটা অনুষ্ঠানের মধ্যে আছি, উনি এই রকম একটা অভিযোগ তুলেছেন, কারণ এখন নির্বাচন চলছে। এই নির্বাচনে এইরকম একটা অভিযোগ তুলে রাজশাহীর মানুষকে উনি বিভ্রান্ত করার চেষ্টা করছেন। এর আগেও একটা বিভ্রান্তি ওনারা করেছেন বোমাবাজি করে। এই বিভ্রান্তি কেন করছেন? উনি বললেন যে না, আপনি যদি বলতে চান আমি তাহলে মোবাইলটা ওসি সাহেবকে লাগাতে পারি, লাগিয়ে দিন। যাকে এয়ারপোর্টে আটক করা হয়েছে কিনা সেটা আমাদের প্রশ্ন আর কি, বা আটকে রাখা হয়েছে কিনা। আপনি মিজানুর রহমান মিনু সাহেবের সাথে কথা বলেন না, ওসির সাথে কথা বলে তো লাভ নাই। ওসি সাহেবরা আমাদেরকে ধরে নিয়ে যায়, 60 ঘন্টা পরে থানায় জমা দেয়, বলে তো লাভ নাই। ওসি সাহেবকে আমাদেরকে ধরে নিয়ে গিয়ে 60 ঘন্টা পরে ডিবি অফিসে জমা দেওয়া হয়। হ্যালো, আটক না, আটক বলিনি সামিয়া, আমি বলেছি মিনু ভাই, আপনাকে আমরা আমাদের ফোনে, মিজানুর রহমান মিনু আমাদের সাথে ফোনে আছেন, ওনাকে আমরা ফোনে সরাসরি আমাদের দর্শকের সাথে যুক্ত করছি। আমাকে দেন, আমি স্পিকারে দিয়ে দেন ভাই, স্পিকারে দিয়ে দেন। আপনার গাড়িতে যেটা ঘটনা হয়েছে মাইক্রোফোনের সাথে লাগিয়ে দেন, আপনি সেটা জনগণকে বলেন। স্পিকারে দিন। স্পিকার আপনি দিতে হবে। হ্যাঁ দিন, আমাকে দিন, আমি করে দিচ্ছি। মিনু ভাই একটু জোরে বলেন। হ্যাঁ, আমি এবং আমাদের এই নির্বাচন প্রচার কমিটি, আমি আহ্বায়ক মিজানুর রহমান মিনু, এক্স মেয়র এবং এমপি, এবং আমাদের আমাদের তানোরের মেয়রকে আমাদের গাড়ি থেকে জোর করে নামাই নিচ্ছিল। তারপর আমরা নিজেরা থানায় ঢুকছি, আমাদেরকে দীর্ঘ সময় ধরে থানায় আটকে রাখা হয়েছিল, এবং আমরা বলেছি যে ও নির্বাচন কি কারণে আটকাবা, ও নির্বাচন করছে, সবাই তো নির্বাচন করছে, আর যারা আউটসাইডার তারা তো 28 তারিখে চলে গেছে। তো থানা প্রশাসনের অত্যন্ত খারাপ ব্যবহার, এবং আমরাও বলেছি যে আমরা জিয়াউর রহমানের সৈনিক, আমরা ভয় পাই না, আমাদেরকে গুলি করে মারো, না হলে পরে আমাদের যে কোনো তোমাদের কোনো কষ্ট থাকে সেটা বলো, আর নাহলে আমার এই মেয়র ছেড়ে দাও, এবং তারা ছেড়ে দিতে বাধ্য। আপনাদেরকে গাড়ি থেকে নামিয়েছে, তারপর থানায় জিজ্ঞাসাবাদ করেছে। আপনাকে ধন্যবাদ মিনু ভাই, আমাদের সাথে আমাদের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। আপনার সাথে আমরা পরে কথা বলবো মিনু ভাই। অনুষ্ঠানে আসছি, দেখবো, অনেকদিন আপনাদের সঙ্গে আমার দেখা হয়েছে, আমি আসছি।
ভরসা করে দেওয়া। জি জি, অসংখ্য ধন্যবাদ মিনু ভাই। জি থ্যাংক ইউ, থ্যাংক ইউ। লিটন ভাইয়ের গাড়ি যদি এখন নামায় কি লিটন ভাইকে গাড়ি থেকে, তাহলে ওনাকে অপমান করা হবে না? জি, ধন্যবাদ। না আমি আগে আমার মেয়রদের উত্তরটা নিয়ে নিব, অনেকগুলো গ্যাসের প্রশ্ন বিষয়ে আছে। আপনি বলেছেন যে গ্যাসটি যেটি পাইপলাইনের সংযোগ স্থাপন করা হয়েছিল 2010 সালে এবং 12 সালের শেষ দিকে আমরা সংযোগ পেয়েছি, সেটি পরবর্তীতে বন্ধ। নতুন যারা পরবর্তী গ্রাহক যারা আবেদন দিয়েছেন তারা গ্যাস সংযোগ আর পাননি। প্রায় 13,000-এর মতো আবেদন দিয়ে বসে আছেন। আগের 20,000 কানেকশন পেয়েছেন, তারা রান্না করছে 20,000-এর কাছাকাছি। Anyway, তো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে নিশ্চয়ই এখানে আসলে জায়গা মতো গিয়ে বলার বা যে মেয়রের যে কাজটি, সেটি হচ্ছে মেয়র তো আর সরাসরি গ্যাসের মালিক নন, বা মেয়র তো জ্বালানি মন্ত্রীও নন বা প্রধানমন্ত্রীও নন, কিন্তু তিনি রাজশাহীর জনগণের দাবিটা জায়গা মতো পৌঁছে দিয়ে সেখান থেকে অনুরোধ করে প্রয়োজনটা বুঝিয়ে পারমিশনটা নিয়ে আসবেন। এভাবে আমি পাইপলাইন নিয়ে এসেছিলাম। তো আমি বলতে পারি আপনার কথার উত্তরে, যারা আবেদন দিয়ে আছেন, আমি নির্বাচিত যদি হই, তা আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলে বুঝিয়ে অবশ্যই সংযোগ দ্রুতই 6 মাসের মধ্যে আমি দিতে পারবো, আমি বিশ্বাস করি। 1, 2 নম্বর কথা আপনি যেটি বলেছেন বস্তি উচ্ছেদ, আসলে শুধু পদ্মা নদীর ধারে বস্তি নয়, এই 2013 সাল থেকে এ পর্যন্ত শুনে আসছি পদ্মা নদীর ধারে শ্রীরামপুর, পঞ্চবটি, পাঁচানি মাঠ, বাজে কাজলা, এই জায়গায় এবং রেললাইনের ধারের বস্তিগুলো এবং পদ্মাবাসী এলাকার রাস্তার উপর বস্তিগুলো, পবা গাংপাড়ার ধারের বস্তিগুলো, সকল বস্তিবাসীকে আমি উচ্ছেদ করে দেবো এবং সেসব জায়গায় ফুলের বাগান বা নান্দনিক দৃষ্টিভঙ্গি নিয়ে পার্ক ইত্যাদি তৈরি করব। এই ধরনের রটনা অপপ্রচার বিরামহীনভাবে 13 সাল থেকে এ পর্যন্ত চলেই আসছে। এবং গতকালও আমি রেলের বস্তিতে গিয়ে বলেছি যে আমি কি করব, আপনাদের বস্তি ভাঙা থেকে আমি যে রেলের জিএমকে এবং রেলমন্ত্রীকে আপনাদের সামনে ফোন করে আমি এটা আটকিয়েছি। আপনারা সবাই হাজারো লোক দেখেছেন। আমি কি রেলের উপর শুয়ে পড়ে রেলে কাটা পড়লে আপনারা বিশ্বাস করবেন যে এই ধরনের ঘটনা আমি ঘটাবো না? এটা আওয়ামী লীগের কাজ নয়, এটি মেয়রের কাজ নয় যে আপনার মাথার উপরে ছাদটা তুলে দিবে। কারণ আপনাকে সঠিকভাবে পুনর্বাসন করতে না পারলে আপনাকে তুলে দেওয়ারও কোনো অধিকার আমার নাই। আপনারা গরিব মানুষ যেভাবে আছেন সেভাবেই থাকবেন। এবং আমি অনুরোধ করব, যারা এই সমস্ত অপপ্রচার বারবার করছেন, কোন মহল থেকে করা হয়, কেন করা হয় সবই আমি জানি, দয়া করে এই অপপ্রচারটি করে আমাদের সাধারণ মানুষদেরকে কষ্ট দেবেন না, তারা আতঙ্কে থাকে। আমি কোনোদিন কোনো বস্তি তুলবো না, এইটা আমি এই এতগুলো মানুষের সামনে অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে একটা প্রশ্ন ছিল যে 8 কোটি টাকার উদ্বৃত্ত, সেটি এটা যে 80 পত্রিকা কোটি টাকা লিখেছে, হয়েছে। যে পত্রিকা লিখেছে এটা মিথ্যা কথা লিখেছে। ভাই যখন আমাকে দায়িত্ব দিয়ে যায়, বা এখানে শরীফুল ইসলাম বাবু উনি যে দায়িত্ব দিয়েছেন, সেখানে আউটস্ট্যান্ডিং ছিল 42 কোটি টাকা ইলেকট্রিসিটি বিল সহ। সেই জায়গা থেকে আমি এটা ওনার অনেক বিলই বাকি ছিল, সেগুলো আমরা পর্যায়ক্রমে সিটি কর্পোরেশন কিন্তু একটা ধারাবাহিক চর্চার মধ্যে চলে। এটা উনি আজকে বললেন যে এত কোটি টাকা বাকি, অমুক জায়গায় বাকি, কালকে যে আসবে সেও কিন্তু একই রেজাল্ট পাবে। কারণ আমি নিজেও তো টেন্ডার করে এসেছি 22 কোটি টাকা, আগের টেন্ডার ছিল। এখানে থোক বরাদ্দের টাকার টেন্ডার হয়, সেই টাকাটি যখন যথাসময় পাওয়া যায় না বা রিয়েলিটির জায়গায় যদি ব্যবহার না হয়, তাহলেই তো আপনি একটা গ্যাপে পড়বেন। তো সেম গ্যাপ ওনারও ছিল, আমারও আছে, এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই। আর দ্বিতীয়ত হলো যেটা বলতে চাই যে আমাকে কি প্রশ্ন যেটা করলেন ভাই, ব্যর্থতা 24 মাস 26 মাসে ব্যর্থতা কি করে হয় সফল? আমি বলি যে 80 কোটি টাকার 1 বছরে ড্রেন করেছি আমি। যে প্রজেক্টের একটা প্রকল্প ছিল, 3য় 4র্থ প্রকল্প, সেই প্রকল্পটা পুরাই করেছি। এবং ওটার পিছনে যে 9 কিলোমিটার রাস্তা হবে ড্রেন পরিষ্কার করার জন্য, সেটাও টেন্ডার দিয়ে এসেছি। এবং আগামী 1 ওয়ার কমপ্লিট হয়ে গেছে, আগামী নভেম্বর মাসে টেন্ডার হবে। মানে ওই ড্রেনের প্রকল্পের 156 কোটি টাকা টোটালটাই খরচ করে এসেছি আমি। ভাইয়ের যে প্রকল্প ছিল সেই প্রকল্পের টোটাল 80 ফিট রোডের টেন্ডার করে, ফ্লাইওভারের টেন্ডার করে সমস্ত কিছু কাজ স্টার্ট করে দিয়ে এসেছি আমি। আপনার ইন্ডিয়ান প্রকল্পের 25 কোটি টাকার 2টা লাইব্রেরি, সাংস্কৃতিক অঙ্গনকে সমৃদ্ধ করার জন্য, জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে পুকুর উপরিভাগের পানিকে ঠিক রাখার জন্য 50টা পুকুরের পরিকল্পনা বাস্তবায়নের দিকে আগামী নভেম্বর মাসে আমি একটু রাজশাহীবাসী প্রশ্ন আবার একটু
আর রাজশাহী মেনটেন্যান্স প্রকল্প সেটি হলো 80 কোটি টাকার। ভদ্রার মোড় থেকে একদম সমগ্র রাজশাহী শহরের 260টি ছোটোখাটো রাস্তা 12 ফিট থেকে 40 ফিট পর্যন্ত চওড়া লেন্থ, এটা আনলিমিটেড। এই লেন্থের 80 কোটি টাকার মীর আক্তারকে টেন্ডার দিয়ে এসছি। সে পার্টিসিপেট করেছে, সে কাজ আরম্ভ করেছে এবং এটা আগামী নভেম্বর ডিসেম্বরে। কারণ একটু ছিল, আমাদের যে মেশিন ছিল যেটা অ্যাসফল্ট ভাই বসিয়েছিলেন, সেই মেশিনটি প্রকল্পটা কিন্তু ধারাবাহিক। সেই ধারাবাহিকতায় আমি যে কাজটি করেছি, আমি যখন গেলাম তখন যে দায়িত্বে ছিলেন ওনার সম্বন্ধে একজন কাউন্সিলর, না ভাই বলি, না পেপারের কথা লিখে দিল, পেপার কিভাবে নিজামকে ভাবির তো ভাই, উনি মেশিনটাকে কিভাবে নষ্ট করে গেছেন। আমি 2.25 কোটি টাকা খরচ করে মেশিনকে ঠিক করতে হচ্ছে। এই টাকাটাও থোক বরাদ্দের। এই জিনিসগুলি আপনাদেরকে জানতে হবে যে রাজশাহীর উন্নয়ন হয়নি এটি ঠিক নয়। 24 মাসে 26 মাসে আনবিলিভেবল ডেভেলপমেন্ট করে আসছি এবং প্রত্যেকটি ওয়ার্ডে আমি আপনাদেরকে বলি, আপনি প্রত্যেকটি ওয়ার্ডে যান, সিসি রোড এবং সিসি ড্রেন, আরসিসি ড্রেন করা হয়েছে। আপনি পঞ্চপট্টি শ্মশান ঘাটের দিকে যাবেন, ডানে বামে। আমি গত কয়েকদিন আগে 60 লাখ টাকার রাস্তাঘাট করে আসছি। ওই এলাকার মানুষ আজকে হেলথলি মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, আমরা একটু রাজশাহীবাসীর কাছে যেতে চাই। বলুন, আপনি প্রশ্ন করুন। আর উন্নয়নের ধারাবাহিকতা যদি বলেন যে লিটন ভাই আজকে সফল, আমি ব্যর্থ, এটা কোনো নাগরিকদের প্রত্যাশা নয়। এখানে 17 বছর মিজানুর রহমান মিনু সাহেব ছিলেন, 2টা স্কুল হয়েছে। এখানে রেল গেটের ধারে একটা বড় টার্মিনাল হয়েছে বা স্টেশন। সেই টার্মিনাল রাজশাহীবাসী কি বলে একটু শুনে নেই, ওরা কি বলছে না, আমি বলছি ওনারা আমার ওপর বিতশ্রদ্ধা হচ্ছে যে ভাই আমার একটা বলল যে আপনি 24 মাসে ব্যর্থ। আর 24 মাসেই 36 মাস কেন 5 বছরের কাজ করে আসছি। আপনার সাথে চ্যালেঞ্জ থাকলো আমার। ধন্যবাদ। আমি রাজশাহী সিটি কর্পোরেশনের একজন ভোটার কথা বলছি। হোল্ডিং ট্যাক্স আমি বাড়াইনি, হোল্ডিং ট্যাক্স নিজাম সাহেব বাড়িয়েছে। কার বুদ্ধিতে বাড়িয়েছেন, কে বাড়িয়েছেন ভাই? আমি লিটন ভাইয়ের কাজ কেন সিটি কর্পোরেশন, আমি প্রশ্ন করতে চাই, কাজ লিটন ভাই করেছে, লিটন ভাইয়ের কাজ আমি করেছি। আমি প্রশ্ন করতে প্লিজ, আমি একটু বলতে চাচ্ছি যে আসলে আমাদের নির্বাচনী ব্যয়টা কত। আমার বিনীত নিবেদন, মেয়র প্রার্থীগণ যারা আছেন এবং সরকারের যে লোকজন আছেন তাদের কাছে আমার বিনীত প্রশ্ন যে নির্বাচনী ব্যয়টা আসলে কত, এইটা আমরা জানতে চাচ্ছি একটু কাইন্ডলি। আর যে ঘরে ঘরে চাকুরির ব্যবস্থা বলেছিলেন বিগত দিনে, তো সেই চাকুরি নিতে কিন্তু আমাদের 15 থেকে 20 লাখ টাকা ঘুষ দিতে হয়েছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এখন আবার শুনছি সিটি কর্পোরেশনে যে লিটন ভাই মেয়র হলে ঘরে ঘরে 2টা করে চাকরি দেওয়া হবে। তো সেক্ষেত্রে আবারও কোনো রকমের এই ঘুষের বাণিজ্য হবে কি না এইটা। আর নির্বাচনে যদি সেনাবাহিনী মোতায়েন করা হয় তাহলে লিটন ভাইয়ের ভয়টা কোথায় এইটা। আর আমাদেরকে কেন নিরবচ্ছিন্নভাবে নির্বাচনী প্রচারণা চালাতে দেয়া হচ্ছে না? গতকালকে আমাদের রাজশাহী মেডিকেল কলেজের সামনে আমরা প্রচার চালাছিলাম, সেখানে বাধা প্রদান করা হয়েছে। আমি পুরনো কথাগুলো বলছি, গতকালকে আমাদের 11 নম্বর ওয়ার্ডের কার্যালয় টোটাল পুড়িয়ে দেওয়া হয়েছে, মারধর করা হয়েছে। এবং এটা দেখে সন্তানের সামনে যখন পিতাকে মারপিট করছে, তখন পিতার সামনে যখন সন্তানকে মারপিট করছে তখন পিতা সেখানে স্ট্রোক করে মারা গেছে। এটা গত রাত্রের ঘটনা বলছি। আরেকটা বিষয় হচ্ছে যে বুলবুল ভাই, মোসাদ্দেক হোসেন বুলবুলকে চিহ্নিত করা হচ্ছে যে উনি একজন সন্ত্রাসী, উনি একজন গডফাদার, উনার নামে একাধিক মামলা, উনি একজন মার্ডারার, ইত্যাদি ইত্যাদি। কিন্তু দেখেন আমাদের স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবের নামেও কিন্তু অসংখ্য অসংখ্য মিথ্যা এবং বানোয়াট ভিত্তিহীন মামলা ছিল। তারপরেও ভাই আমার মতামতটা জানাতে দেন, আমার মতামতটা বলতে দেন, আমার মতামতটা বলতে দেন। তো ওখানে ওনার নামে অসংখ্য মামলা ছিল। না অপমান করি না, নেভার। তো আজকে কিন্তু তাকে সন্ত্রাস হিসেবে ট্রিট করা হচ্ছে, এটা কিন্তু আসলে উচিত।
আমি আমাদের বলতে লিটন ভাই চাই বলেছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আপনি অন্য কারোর সঙ্গে তুলনা করতে পারেন না। আপনি 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 বসেন। আপনি কে আমি জানি না। আপনি কে? এই প্লিজ প্লিজ। সবাইকে অনুরোধ বাংলাদেশের জানাচ্ছি প্রতিষ্ঠাতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি রাজশাহীর বঙ্গবন্ধুকে আপনি বুলবুল সাহেবের সঙ্গে তুলনা করতে পারেন না। আপনার রাজনৈতিক মেধা সম্পর্কে প্রশ্ন আছে। আপনি ঘরে ঘরে চাকরির কথা বলেছেন। আপনি বলেছেন লক্ষ লক্ষ টাকা দিতে হয়েছে। আপনাকে নাম বলতে হবে। আপনার চাকরি দিতে গিয়ে খায়রুজ্জামান লিটন কার কাছ থেকে টাকা নিয়েছে, এবং শুধু তাই না, 2টো করে চাকরি কবে কে বলেছে আমি জানতে চাই। ওই ভদ্রলোককে আবার এখানে নিয়ে আসা হোক, আপনি বলেন, এবং তার এই কথার উত্তর আমি দেব। তাকে প্রমাণ দিতে হবে একটি চাকরি আমি 2 লক্ষ 1 লক্ষ কেন 10,000 টাকায় দিয়েছি, এটা প্রমাণ করতে হবে। আপনি সামনে আসেন প্লিজ প্লিজ। আপনি মিথ্যা কথা বলে পার পেতে পারেন না। আপনি সামনে আসেন। আপনি সামনে আসেন। কোথাও নেই জাতির জনকের সঙ্গে তুলনাকারী, কোথাও নেই। আপনি সামনে আসেন। না, এটা হতে পারে না, এটা হতে পারে না। টক শোয়ের নামে এই ধরনের নোংরা লোক, এই টক শোতে আসতে পারে না। অসম্ভব। প্লিজ প্লিজ, আমি মালিক চাচা, মালিক চৌধুরী সাহেব, প্লিজ আপনারা সবাই বসেন। এই ওথেল, সবাই এখান থেকে সরে যাও প্লিজ। আমরা একটু শান্তশিষ্টভাবে করি। আমরা রাজশাহীবাসীদেরকে জানি খুব মিষ্টি করে কথা বলে। প্লিজ একটু শান্ত হন। এবার আপনার কাছে। আমি মোর্শেদ মঞ্জু হাসান চুন্না। আপনারা দুইজনের ঘোষণাপত্রেই কিন্তু প্রথম আছে হোল্ডিং ট্যাক্স সংক্রান্ত। আমি একজন নাগরিক, হোল্ডিং ট্যাক্স সংক্রান্ত। আপনি যে ভাষায় হোল্ডিং ট্যাক্সের ব্যাখ্যা দিয়েছেন, আপনার আমলে হয়েছে, কে করেছে আমরা দেখতে চাই না। সে ব্যাখ্যা আমার মানুষের কেন? হ্যাঁ, আমি তো ছিলাম না ভাই, অন্যজন বাড়িয়েছে, ছিল না। আপনার শব্দটা আমি বলে শোনাই। আপনি বলেছেন রাজশাহী মহানগরীবাসীর করের বোঝা লাঘব সহজসাধ্য করার জন্য উন্নতি প্রযুক্তি ব্যবহার করে সরলীকরণ প্রক্রিয়ার ন্যূনতম কর নির্ধারণ করা হবে। আপনারা যে একটা সরলীকরণ বলতে আপনি কি বোঝাচ্ছেন? একটা বিষয় হচ্ছে জনগণকে প্রচার প্রপাগান্ডা না করে। আমরা বুঝতে পেরেছি। আমরা এই প্রশ্নের উত্তর নিব। ফার্স্ট হতে এটা উনি বলেছেন যে রাষ্ট্রযন্ত্রের যেহেতু একটা বিষয়। আপনি কি প্রশ্ন করবেন? জনাব খায়রুজ্জামান লিটন এবং জনাব বুলবুল সাহেবের ইস্তেহার থেকে আমি বলছি যে ট্যাক্স সম্বন্ধে যে কথাটা বললেন, তাতে খায়রুজ্জামান লিটন সাহেব স্পষ্ট বলেছেন যে ট্যাক্সের বোঝা কমানোর জন্য আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, আইনানুগভাবেই ব্যবস্থা নেওয়া হবে। এটা আমরা মানলাম যে জনপ্রতিনিধি হবেন, যদি হন জনপ্রতিনিধির দ্বারাই আইন পরিণত হবে, সে আইনের দ্বারাই ট্যাক্সের হোল্ডিং ট্যাক্সের নির্ধারণ হবে। কিন্তু জনাব বুলবুল সাহেব বলেছেন যে উন্নত প্রযুক্তির মাধ্যমে ট্যাক্সের বোঝা লাঘব করা হবে। উন্নত প্রযুক্তিটা আমাদের কাছে বোধগম্য না। আর বিশেষ করে উনি বলতে পারতেন যে প্রগতিশীল কর ব্যবস্থা যদি প্রয়োগ করা ব্যবস্থা আমরা যদি ব্যবহার করতাম তাহলে গরিব মানুষের উপকার হতো, সেটা উনি বলতে ব্যর্থ হয়েছেন। এইটাই আমার কথা, যে প্রগতিশীল কর ব্যবস্থা উনি বলেননি। যে কথাটা খায়রুজ্জামান লিটন সাহেব তার শেষ সময়ে উনি, আমি তখন সিটি কর্পোরেশনের একটা কমিটির মেম্বার ছিলাম, উনি বলে গেছেন যে এরপরে আমরা প্রগতিশীল হোল্ডিং ট্যাক্স ব্যবস্থা আমরা ব্যবস্থা প্রদান করব। কিন্তু সেইটা পরবর্তীকালে এসে বুলবুল সাহেবের সময় এসে সেই ব্যবস্থাটা আর গৃহীত হয়নি, যখন তখন যেমন তেমনভাবে কর বৃদ্ধি করা হয়েছে। অসংখ্য ধন্যবাদ। আমি একজন মুক্তিযোদ্ধা। আমি যুদ্ধ করেছি বঙ্গবন্ধুর আহ্বানে, বাঙালির স্বাধিকার রক্ষার্থে, স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি। যারা আজকে এখানে প্রশ্ন তুলেছেন বঙ্গবন্ধুকে নিয়ে, তারা রাগার বাচ্চা কিনা আমার জানা নাই। বুলবুল ভাই আমার ছোট ভাই, আমি অনেক সিনিয়র, ইনারও সিনিয়র, 79। আমি যুদ্ধ করেছি যখন, আমার বয়স কতক্ষণ বুঝেন। আমি বুঝ সুঝ করে নিজেকে তৈরি করে আমি যুদ্ধ করেছি বাংলার স্বাধীনতার জন্য, বাঙালিত্বের জন্য, বাংলা ভাষার জন্য। তো বারবার উনি বলেছেন যে কথাগুলো, যেমন মুক্তিযোদ্ধাদের আবাসন করবেন, প্রায় যে বলতে হয় এটাই ধারাবাহিকভাবে চলে আসে। আপনারা দীর্ঘদিন শাসন করেছেন বাংলাদেশকে, পোশাকে অপোশাকে, সাদা পোশাকে নীল পোশাকে করেছেন। মুক্তিযোদ্ধাদের জন্য কি করেছিলেন?
আপনি বলছেন আবাসন করবেন, এই পূর্বে আপনি কি করেছেন জবাব চাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি রাজশাহী সিটি নির্বাচন কমিশনের একটি ভোটার। রাজনৈতিক অস্থিতিশীলতার জন্য আমরা যে মূল উদ্দেশ্য আমাদের এখানে আসা সেখান থেকে সরে গেছি। আমি আবার সেখানে সবাইকে ফিরিয়ে আনতে চাই। আমাদের সামনে উপস্থিত সম্মানিত সাবেক 2 মেয়র, তাদের ইশতেহার সম্পর্কে এখানে বিভিন্ন রকম কথা হচ্ছে এবং আরও যারা আছেন নতুন মেয়র পদপ্রার্থী তাদের সবারই ইশতেহার মোটামুটি এখানে আলোচনা হচ্ছে। কিন্তু আমি একজন নাগরিক হিসাবে এবং একজন নারী হিসাবে আপনাদের সবার সামনে একটি প্রশ্ন রাখতে চাই বা একটি দাবি রাখতে চাই যে রাজশাহী শহরে নারীদের জন্য আলাদা কোনো পাবলিক টয়লেটের ব্যবস্থা নাই। নারীরা যেহেতু কর্মমুখী হচ্ছে সেহেতু আপনারা নারীদের জন্য আলাদা পাবলিক টয়লেটের ব্যবস্থা সম্পর্কে কি পরিকল্পনা রাখছেন এবং পরবর্তীতে নারীদেরকে কর্মমুখী করার জন্য এবং স্বস্তিতে যেন তারা বাইরে থাকতে পারে অন্যান্য পাবলিক টয়লেটগুলো স্বাস্থ্যকর এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যাপারে আপনাদের পরিকল্পনা আমি সবাইকে। এবং আমি যতদূর জানি রাজশাহীতে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি, সেই নারীদের আসলে কতটুকু মানে সুবিধা দেওয়া হবে, বিশেষ করে পাবলিক টয়লেট একটা গণ অধিকার, সেই অধিকারটুকু কতটুকু আমাদের মেয়ররা রাখবেন সেটি দেখার বিষয়। কিন্তু একটা বিরতি নিয়ে আমি আবারও ফিরছি রাজশাহীতে জনতন্ত্র গণতন্ত্রে। একটা বিরতি। দর্শক দেখছেন জনতন্ত্র গণতন্ত্র, নানা রকম উত্তেজনা আছে, তারপরে আমাদের অনুষ্ঠান চালিয়ে যেতে হয়। আমি একটু মেয়রদের কাছ থেকে উত্তরগুলো শুনে নিয়ে আমি আবারও রাজশাহীবাসীর কাছে যেতে চাই। কিন্তু যেহেতু হোল্ডিং ট্যাক্স নিয়ে বারবার প্রশ্নগুলো করা হচ্ছে, উন্নত প্রযুক্তির কথা আপনি বলছেন, কিন্তু উন্নত প্রযুক্তির ব্যাপারটা তারা বুঝতে পারছেন না আসলে কিভাবে কি করবেন। উনি এক ধরনের কথা বলছেন, আপনি এক ধরনের কথা বলছেন, কি করতে যাচ্ছেন হোল্ডিং ট্যাক্স নিয়ে? আমি যেটা বলতে চাই সেটা হলো কি, যে আমি যাদেরকে দিয়ে এই হোল্ডিং ট্যাক্স নিরূপণ করাবো সেখানে কিছু ফাঁকি আছে, দুর্নীতি আছে। সেই জায়গাতে আজকে কম্পিউটারের যে তথ্য যুগের যে বিপ্লব হয়েছে গোটা বিশ্বে, এই বিপ্লবে আমি বলতে চাই আমার বাড়ি যদি 5000 স্কোয়ার ফিট হয়, দোতলা, 3 তলা, 1 তলা মিলে, এই বাড়ির সমস্ত প্ল্যানের ডিজাইন সহ আপনি ক্যামেরায় ধারণ করুন। কম্পিউটার ডিপার্টমেন্ট আছে রাজশাহী ইউনিভার্সিটিতে, আপনার রুয়েটে আছে, 2টা ডিপার্টমেন্টকে আমার যদি সিটি কর্পোরেশনের এই দায়িত্ব দেওয়া হয়, 70,000 বাড়ির ছবি সহ আপনার আকার আপনি এমনি একটা ইয়ার মধ্যে সফটওয়্যারের মধ্যে আপনি নিয়ে চলে আসতে পারবেন। তখন আপনি বড় লোকরা যারা, আজকে আমি যে কথাটি বললাম, 1 লক্ষ টাকার অনেক বড় লোক আছে রাজশাহী শহরে যারা সুবিধাভোগী, তারা সবচেয়ে ট্যাক্সের সুবিধাভোগী তারা। বুঝতে পেরেছি, আপনি আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। আজকে গরিব মানুষের জন্য যদি 80 পয়সা ট্যাক্স করা হয়, ওই বড় লোকের জন্য 80 পয়সা হবে না, তার জন্য 1 টাকা 20 পয়সা হতে পারে। সেইটা নিরূপণ করা হবে এখানে র্যাঙ্কিং করে 1, 2, 3, 4 টেকনোলজির মাধ্যমে আপনি নিরূপণ করার চেষ্টা করবেন। আপনি আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। যার বাড়িতে টাইলস আছে, যার বাড়িতে শ্বেত পাথর আছে, তার বাড়ির ট্যাক্স তো আর 80 পয়সা হবে না। যার বাড়িতে ডুপ্লেক্স, সে যদি বলে যে আমি 80 পয়সা ট্যাক্স দিব, তাহলে তো সম্ভব না। ধন্যবাদ। আচ্ছা, আমি হোল্ডিং ট্যাক্সের বিষয়টি যখন এটাই হলো আমার বড় ভাই বলেছেন, আপনাকে আমি মনে করেছিলাম যে ভাই আরেকটা বললেন, একটু বলেন, আরেকটা উত্তর বললেন। আর মুক্তিযোদ্ধাদের ব্যাপারে, বীর মুক্তিযোদ্ধাদের সম্মান করি আমি। আপনি জানেন যে 26শে মার্চে আমি এবার আসার পরে 26শে মার্চে আপনাদের 457 জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মানিত করেছি এবং তাদেরকে নিয়ে একসাথে বসে দল মত নির্বিশেষে আপনাদেরকে আমি সম্মানিত করে এসেছি। এবং 10% হোল্ডিং ট্যাক্সের যে অমীমাংসিত ছিল, মিনুয়ার আমলেও ছিল, লিটন ভাইয়ের আমলেও ছিল, সেটা আপনাদেরকে নিয়ে বসে হাদি সাহেব ছিলেন, সেখানে সমস্ত সম্মানিত মুক্তিযোদ্ধারা আমার সাথে একমত হয়ে, এই কারণে যে খাজনার টাকা 1 টাকা হলেও দিতে হয়, বাংলাদেশ সরকারকে 1 টাকা হলেও খাজনা দিতে হয়, সেহেতু আপনারা বলেছিলেন বিনা পয়সায় আমাদেরকে ট্যাক্সের কাগজটা দেওয়া হোক। এটা আমাদের ক্ষমতা নাই, আইনে ক্ষমতা নাই, সেহেতু আমরা বলেছি যা নির্ধারণ হবে তার 10% আপনি দিবেন।
একবারে ইজি প্রসেস। ধন্যবাদ। এখানে অনেক মুক্তিযুদ্ধ ছিল। মোহাম্মদ মোসাদ্দেক হোসেন আমরা বুলবুল। তৃতীয় প্রকল্প নিতে চাই আমি, যে আপনাদের জন্য 2 কাঠা করে যদি এই খাস জমি আছে, আজকে নব থিয়েটার হচ্ছে, ভাইয়ের বাপের নামে যে পার্ক আছে সেই পার্কে আজকে নব থিয়েটার হচ্ছে। হ্যাঁ, তিনি বাপের নাম কথাটি বলতে পারেন না, এটি একটি না, না, বাপের নাম মানে অশালীন কথা। এটি তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে আমার প্রশ্ন দেখা দিল। আচ্ছা, শহীদ কামরুজ্জামান স্মৃতি বাপের নাম বলতে পারেন না। শহীদ কামরুজ্জামান বঙ্গবন্ধুর হাতে গোড়া শিষ্য, বাংলাদেশের জাতীয় নেতার অন্যতম। তিনি বাপ বললে তার বাপ কি ছিলেন এখন আমাকে বলতে হয়। আমি বলতে চাইনি তার বাবা, আমি তার মতো তার বাপ বলবো না। তার বাবা পুঠিয়ায় শান্তি কমিটির নেতা ছিলেন, পিস কমিটি 71 সালে রাজাকার ছিলেন, মুক্তিযুদ্ধ বিরোধী ছিলেন। এটা সমস্ত মুক্তিযুদ্ধের জানে। কাজে বাধ্য হলাম আমি এই কথা বলতে। এই অনুষ্ঠানটি আমার মনে হয় আর করার কোনো যুক্তি নেই, শেষ করা ভালো। এখানে আচরণ দেখছি, এখানে ভদ্রলোক থাকার পরিবেশ নেই। আমি একটু নারীদের ব্যাপারেও আসতে চাই। নারীদের রাজশাহীতে আপনি কি করবেন? পায়ে লাগিয়ে এখানে পরিবেশ নোংরা করা হচ্ছে। ওখান থেকে একজন যাকে আমি চিনি না, এখানে লিটন ভাইকে তো বলছি আসতে এবার শহীদ কামরুজ্জামান স্মৃতি পার্ক জাতীয় চ্যানেল আপনারা রিঅ্যাক্ট করছেন সেভাবে বলেননি। আপনি বলেছেন যে আমাকে বলতে বাপের নাম জাতীয় চার নেতা ছেলেই তো আসতে নেতাই তো কি আছে। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমি একটু বাকি অতিথিদেরও, আমার বাকি মেয়র পদপ্রার্থীদেরও কিছু বলার সুযোগ দিই, কারণ তারা কিছুই বলতে পারেননি। কি বলবেন? আমি যদি গণসংহতি অ্যাডভোকেট মুরাদ মোর্শেদ বলছি যে নানা রকম প্রশ্ন এসছে, হোল্ডিং ট্যাক্স থেকে শুরু করে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সম্মান অসম্মানের বিষয়টি চলে এসছে, নারীদের ব্যাপারটা চলে এসছে। আমি আপনাদের কাছে নারীদের প্রশ্নটাই ছুড়ে দিই। হ্যাঁ, আমি জানি রাজশাহীতে মেয়েদের সংখ্যা ছেলেদের চেয়ে অনেক বেশি। আমি একটু রাজশাহীবাসীকে শান্ত হতে বলছি। আপনারা যদি বলেন, শেষ মন্তব্যটি করেন যে আসলে কি করতে পারবেন। নারীদের উন্নয়নের ব্যাপারটি চলে এসছে, পদ্মার পাড়ের ব্যাপারটি চলে এসছে, কর্মসংস্থানের বিষয়টি চলে এসছে। ঢালাওভাবে আমি এই করব সেই করব না করে আসলে আপনার ক্ষমতার মধ্যে থেকে কতটুকু করতে পারবেন? আমি ঢালাও কোনো কথা বলিনি শুরু থেকেই। মূল কথাটা হচ্ছে আমি নাগরিক মর্যাদার কথা বলেছি। নাগরিক মর্যাদা মানে সকল নাগরিকের মর্যাদা। ফলে একজন নারীর জন্যও মর্যাদা নিশ্চিত করার কথাই আমি বলেছি। আর নারীর মর্যাদার জন্য অবশ্যই স্পেসিফিক কিছু করার আছে, যেমন পাবলিক টয়লেট এবং নারীর যে কর্মোদ্যমী পরিবেশটা তৈরি করা এবং সেটার জন্য যে সংস্কৃতিটা নির্মাণ করা রাজশাহী সিটি কর্পোরেশনে, সেটা আমার অভীষ্ট লক্ষ্য। এবং নাগরিক মর্যাদা প্রতিষ্ঠার মধ্য দিয়ে এবং সেই সংক্রান্ত কাজগুলো করার মধ্যে দিয়ে সেই সংস্কৃতি নির্মাণ হবে যেখানে নারী হবেন সবচাইতে সম্মানিত। এই শহরের প্রবীণরা যারা এই শহর গড়ার কারিগর ছিলেন তাদের প্রতি রূঢ় যেন না হয়, সেই রকম একটি সিটি কর্পোরেশন চাই। আপনারা তো বলছেন যে এরকম চাই, নারীকে এই পর্যায়ে দেখতে চাই, করবেনটা কি? সেটা বলার তো সময় যদি দেন আপনি, তাহলে আমি বলবো। অবশ্যই সংক্ষেপে বলতে হবে, না ওই সংক্ষেপে এই বিস্তারিত প্রজেকশন তো আমি দিতে পারবো না। সংক্ষেপে আমি এইটুকুই বলতে পারি যে নারীর পরিকল্পনা থাকবে না। আমি অনেক কিছু করতে পারি, কিন্তু একটা পরিকল্পনা থাকবে যে আমি এটা করব। ইসলামী আন্দোলন বাংলাদেশ, আপনাদের কাছে নারীরা আসলে কতটুকু মর্যাদা বা সম্মান পাবে, বা আসলে বিশেষ করে কর্মসংস্থানের ক্ষেত্রে আপনারা কোনো ভূমিকা রাখবেন কিনা? আমাদের একটি স্লোগান আছে যে নেতা নয় নীতির পরিবর্তন চাই, পীর সাহেব চর্ম নাই। এবং একমাত্র ইসলামই দিতে পারে নারীদেরকে সঠিক মর্যাদা এবং সুযোগ সুবিধা, যেটা অন্য কোনো দলের পক্ষে দেওয়া সম্ভব না। আমরা নারীদের জন্য বিভিন্ন মোড়ে বিভিন্ন জায়গায় 500 স্যানিটারি ল্যাট্রিনের একটা নির্বাচনী ইশতেহার এটা ঘোষণা দিয়েছি। এবং আমাদের মূল কথা যে আমরা সিটি কর্পোরেশন থেকে দুর্নীতিকে মূলোৎপাটন করতে চাই, এবং আমরা দুর্নীতির মূলোৎপাটন করতে পারি। এখানে যে পর্যাপ্ত অবস্থান হবে যদি আপনারা ক্ষমতার ধারে কাছেও পৌঁছাতে পারেন, ইনশাল্লাহ তাদের জন্য পর্যাপ্ত ব্যবস্থার কথা আমাদের নির্বাচনী ইশতেহারেই ঘোষণা আছে। সেটা আমরা তো প্রকাশ করি। আর যদি সুযোগ দেন বিস্তারিত অবশ্যই বলা যাবে। না, আমি বাংলাদেশ জাতীয় পার্টি। আর 1 মিনিট, আমরা পারস্পরিক সৌহার্দ্য সম্প্রীতি সহাবস্থানের রাজনীতি চাই। হিংসা বিদ্বেষ ভেদাভেদ ভুলে আমাদের রাজশাহী মহানগর, রাজশাহী সিটি কর্পোরেশন পর্যায়ক্রমে কিভাবে এগিয়ে যাবে, এটা একটা ধারাবাহিকতা থাকা দরকার। ধন্যবাদ। বাংলাদেশ জাতীয় পার্টি, বাংলাদেশ, আমাদের বুলুল ভাই আসতে পারে, আমিও আসতে পারি, কিন্তু আমাদের উন্নয়নের জন্য হাবিবুর রহমান ডেভেলপমেন্ট দরকার। বলুন। পারস্পরিক ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। হাবিবুর রহমান।
ধন্যবাদ। আসলে দলবাজির ঊর্ধ্বে উঠে আজকে যে পরিবেশগুলো আমরা দেখতে পাচ্ছি এটি অনাকাঙ্ক্ষিত, শান্তির নগরীতে শান্তি বিঘ্নিত হচ্ছে। আমি প্রত্যাশা করব আমাদের সিনিয়র সিটিজেন অনেকে আছেন, অনেকে অনেক রকমভাবে রিয়্যাক্ট করেছেন, এই শহরে যেন শান্তি বিরাজ হয়। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে অন্যতম আমাদের লিটন ভাই, বুলবুল ভাই, ওনারা মেয়র ছিলেন, ওনাদের দায়িত্বও রয়ে গেছে যে কী করে শান্তির পরিস্থিতিটাকে বজায় রাখা যায়। এবং আজকে শিক্ষা দীক্ষার মানটা কোন জায়গায় গেছে আমাদের, কি ছাত্র, কি যুবক, কি শিক্ষক, আমরা যে ভাষায় কথা বলছি, যেভাবে রিয়্যাক্ট করছি, যে প্রশ্নগুলো করছি, এটা প্রশ্নবিদ্ধ। এটা অত্যন্ত দুঃখের সাথে বলছে যে আমরা আসেন, এই নগরীটা আমাদের, আমার, আপনার সকলের, সকল ভেদাভেদ ভুলে যদি আমি দায়িত্বে যাই কী করবো সেটি আমার ইস্তেহারে বলেছে। যিনিই দায়িত্ব আসেন না কেন তার দায়িত্ব হচ্ছে প্রত্যেকের সাথে কথা বলে পরামর্শ করে যে সমস্ত অসঙ্গতি আছে এটা দূর করে সংগতিপূর্ণ একটি মানবিক, দলবাজি মুক্ত মানবিক নগর গড়ে তুলি। সকলকে ধন্যবাদ। আমি রাজশাহী নগরবাসীর কাছে আমার প্রত্যাশা, যদি আমি কোনো ভুল বলে থাকি আপা, সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি কাউকে ছোট করে বলে আমি নিজেকে বড় করার কোনো স্কোপ আমার নাই। আল্লাহ যেন সেও মানে ইয়াও না দেয়, যেন আল্লাহ যেন সবাইকে সম্মান করার মতো তৌফিক আমাকে দেয়। আমি কাউকে ছোট করে বা আমার চাচাকে শহীদ কামরুজ্জামান সাহেবকে ছোট করে বক্তব্য দেওয়ার কথা বলিনি। উনি যেহেতু সাথে আছেন সেই কারণে আমি এই কথাটি আমার স্ল্যাক অফ হয়ে গেছে, অন্য কোনো কারণ নাই। আর দ্বিতীয়ত হলো যে রাজশাহী মানুষের কাছে আমি প্রত্যাশা করব যে আমি তাদের ছোট ভাই, আমি অনেকের শিক্ষকের আমি ছাত্র, আমার অনেকে বন্ধু আছেন, অনেকে শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ আছেন। রাজশাহীর মানুষের কাছে সুষ্ঠু মাথায় চিন্তা চেতনা করে গণতান্ত্রিক যে প্রয়োগ, বাংলাদেশকে আজকে 46 বছর পরে আমরা যে আত্মহতি দিয়েছি 71 সালের, সেই 71 সালের আত্মহতির মধ্য দিয়ে আমাদের যে আমার নিজের পরিবারের কেউ না কেউ গেছে, সকলের পরিবারের একজন করে গিয়েছে, শহীদ হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করে আমি আপনাদেরকে বলবো যে আমাদের 20 দলীয় ঐক্যজোটের ধানের শীর্ষের পক্ষে জোয়ার সৃষ্টি হয়েছে, সেই জোয়ারের পক্ষে একটি করে ভোট দিয়ে আপনারা আগামী দিন রাজশাহীকে গড়ার স্বপ্ন দেখবেন। এই তৌফিক এই ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানটি যারা আমরা অংশগ্রহণ করলাম, যারা দেখছি, তাদের সবার উদ্দেশ্যে আমার বক্তব্য হচ্ছে যে আমরা সকলে মিলেই এই রাজশাহীটি উন্নয়নের শরিক বা অংশীদার হতে চাই এবং এই শান্তিপূর্ণ সহাবস্থানের পরিবেশটি ধরে রাখতে চাই। এবং বর্তমানে আমাদের দল ক্ষমতায় থাকার কারণে আমাদের উপর দায়িত্বটা একটু বেশি, আমরা সেই দায়িত্বটা পালন করতে চাই। এবং যে সমস্ত কথা আমরা বলেছি শহরের বা শহরবাসীকে নিয়ে, সবগুলি আমাদের মনের আবেগের কথা। কতটুকু বাস্তবায়ন করতে পারবো সেটি সময় ভবিষ্যৎ বলে দেবে। তবে আমাদের চেষ্টার কোনো ত্রুটি থাকবে না। আমিও সবার কাছে দোয়া প্রার্থী এবং আশা করি সবাই মিলে নৌকা মার্কায় ভোট দিয়ে এই মেয়র পদে আমাকে কাজ করার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, রাজশাহীবাসীকেও ধন্যবাদ যে শেষ পর্যন্ত শান্তভাবে আমরা অনুষ্ঠানটা শেষ করতে পারলাম। সবার জন্য শুভকামনা। যদিও মেয়র হবেন আসলে একজনই, আর মাত্র কটা দিনই দেখার অপেক্ষা রইল কে হতে যাচ্ছেন রাজশাহীর মেয়র। তিনি কতটুকু নগরের উন্নয়ন ঘটাতে পারবেন বা কতটুকু সমৃদ্ধশালী রাজশাহী গড়ে তুলতে পারবেন। কর্মসংস্থানের বিষয়গুলো এসছে, পদ্মাপাড়ির বিষয়গুলো এসছে, হোল্ডিং ট্যাক্স, অনেক রকম বিষয় আছে রাজশাহীবাসীর সমস্যা। সেই সমস্যাগুলোকে কাটিয়ে উঠতে রাজশাহীবাসীকে একটা আধুনিক নগর তারা উপহার দিতে পারবেন কিনা সেটি দেখার অপেক্ষায়। আজকের মতো শেষ করছি। জনতন্ত্র গণতন্ত্র, আমরা রাজশাহীতে ছিলাম। সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।